হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ, লেখিকা ইউসুরানিমু, পর্ব নাম্বার 31। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বেলা থেমে গেল। মুমতাজ বেগম অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। সারোয়ার খান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে কোনো উচ্চস্বরের রাগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল দৃঢ় ও ভারী। সে বলল, মমতাজ, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। তোমার এই কষ্টকে ছোট করে দেখার মতো মানুষ আমি নই। এত বড় একটা সিদ্ধান্তে তুমি ছিলে না। এটা একটা মায়ের জন্য খুব কঠিন। তাই বলে তুমি এমন একজন মেয়েকে দোষারোপ করতে পারো না যার কোনো অপরাধ আমি নিজে চোখে দেখিনি। মমতাজ বেগম কিছু বলতে যেতেই তিনি শান্ত গলায় থামিয়ে দিলেন। না, আজ আমাকে বলতে দাও। অনেকক্ষণ ধরে শুধু তোমার কথাই শুনেছি, এবার আমার কথাও শোনো। তিনি ধীরে ধীরে বেলার দিকে তাকালেন। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখের পানি থামার কোনো নাম নেই। সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ কলেজে যা ঘটেছে আমি নিজের চোখে দেখেছি। মেয়েটা বিয়েতে শেষ পর্যন্ত রাজি হয়নি, বারবার না করেছে। নিজের সম্মানের কথা ভুলে গিয়ে সায়রের ভবিষ্যতের কথা ভেবেছে। যে মেয়ে নিজের সুখের আগে অন্যের জীবন নিয়ে ভাবে, সেই মেয়েকে আমি স্বার্থপর বলতে পারি না। তিনি কয়েক মুহূর্ত থামলেন, তারপর ধীরে ধীরে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, কিন্তু একটা মেয়ে দেননি। কিন্তু মেয়ের অভাবটা আমি কখনো অনুভব করিনি, কারণ বেলা আছে বলে। আজ সেই মেয়েই আমার পুত্রবধূ হয়ে এই বাড়িতে নতুন রূপে এসেছে। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। সারোয়ার খান এগিয়ে গিয়ে বেলার মাথায় আলতো করে হাত রেখে বললেন, শোন বেলা, তুই শুধু এই বাড়ির পুত্রবধূ নোস, এই বাড়ির মেয়েও। কেউ যদি তোকে অন্যায়ভাবে অপমান করে, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। বাসর খানের চোখ ছল ছল করে উঠল। নাজনীন সুলতানা মুখ ফিরিয়ে নিঃশব্দে চোখ মুছলেন। আর বেলা, সে যেন আর নিজেকে ধরে রাখতে পারলো না। কাঁপতে কাঁপতে এগিয়ে এসে সারোয়ার খানের কাছে আসলো। তার ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। অনেক কষ্টে শুধু একটি কথাই বলতে পারলো, চাচু, আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাইনি। সারোয়ার খান বেলার মাথায় হাত দিয়ে বলল, আমি জানি মা, এখন এইসব কথা বাদ দে, ঘরে গিয়ে একটু রেস্ট নে, সারাদিনে অনেক ধকল গেছে। সারোয়ার খানের কথাগুলো শেষ হওয়ার পর পুরো রুম জুড়ে এমন এক নীরবতা নেমে এলো, যেন উপস্থিত কেউ আর কোনো কথা উচ্চারণ করার সাহস খুঁজে পাচ্ছে না। সবাই বুঝতে পারছিলেন এই মুহূর্তে উচ্চারিত এক ভুল বাক্য পরিস্থিতিকে আগের চেয়েও আরো ভয়াবহ করে তুলতে পারে। মমতাজ বেগম নিঃশব্দে বসে রইলেন। তার বুক এখনো ওঠানামা করছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বারবার গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু তিনি সেগুলো মুছে ফেললেন না। তার দৃষ্টি একবার স্বামীর দিকে, একবার ছেলের দিকে, তারপর ধীরে ধীরে গিয়ে স্থির হলো বেলার মুখের ওপর। কিন্তু এবার তিনি আর একটি শব্দ উচ্চারণ করলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন সারোয়ার খান কোন বিষয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। তখন সেই মুহূর্তে তার সঙ্গে তর্ক করে কোনো লাভ হয় না। এত বছরের দাম্পত্য জীবনে তিনি এই মানুষটাকে খুব কাছ থেকে দেখেছেন। শান্ত স্বভাবের মানুষ হলেও ন্যায় অন্যায়ের ব্যাপারে একবার কথা বলে দিলে সেই সিদ্ধান্ত থেকে তেনাকে আর সরিয়ে আনা যায় না। তাই নিজের ঠোঁট কামড়ে সমস্ত রাগ, অভিমান আর অপমানকে আপাতত বুকের ভিতরেই বন্দি করে রাখলেন তিনি। কিন্তু তার নীরবতা মোটেও পরাজয়ের নীরবতা নয়, বরং সেই নীরবতার আড়ালেই ধীরে ধীরে জন্ম নিতে লাগলো এক গভীর অদৃশ্য সংকল্প। সে মনে মনে ভাবলো, আজ তুমি আমার মুখ বন্ধ করে দিয়েছো সারোয়ার। এর মানে এই নয় যে আমি সব মেনে নিয়েছি, কখনোই না। এই মেয়েকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। যে মেয়ের আগমনের সঙ্গে সঙ্গে আমার সংসার এমন ঝড় নেমে এলো, তাকে আমি কিভাবে আমার ছেলের জীবনে ভাবি? না, কখনোই না। তার দৃষ্টি আবারও গিয়ে থামলো বেলার ওপর। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো কান্নায় ভেজা। সেই অসহায় মুখটাও দেখে আজ তার মন নরম হলো না, বরং আহত মাতৃত্বের অভিমান তার বিচারবোধকে আচ্ছন্ন করে রেখেছে। মনে মনে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আজ তুই আইনগত হয়ে আমার ছেলের স্ত্রী হয়ে এই বাড়িতে ঢুকেছিস, কিন্তু শুধু কাগজে কলমে স্ত্রী হলেই সংসার হয় না। আর আমি এত সহজে তোকে এই জায়গাটায় পৌঁছাতে দেব না। একটা দীর্ঘশ্বাস ধীরে ধীরে তার বুক থেকে বেরিয়ে এলো। তুই যদি ভেবে থাকিস আজকের এই বিয়ের পর তুই আমার ছেলের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবি, তাহলে তুই ভুল ভাবছিস। আমার জীবন দশায় এত সহজে সেটা হবে না। আমি দেখবো কতটা শক্ত তোদের এই সম্পর্ক। বাইরে থেকে তিনি সম্পূর্ণ নিশ্চুপ, মুখে কোনো প্রতিবাদ নেই, কিন্তু তার অন্তরের ভিতরে আজ যেই ঝড়টা জন্ম নিল, সেটা হয়তো এই পরিবারের শান্ত আকাশে একের পর এক অশান্তর মেঘ ডেকে আনবে। সেদিকে কেউ তাকিয়ে নেই, কেউ জানেও না। এই নীরবতার ভিতরে আর একটি যুদ্ধের সূচনা হয়ে গেল। রাত প্রায় 9:30। সারাদিনের অস্থিরতা, উত্তেজনা, কান্নাকাটির পর বাড়িটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে এসেছে।
কিন্তু সেই নিঃশব্দের মাঝেও চারিদিকে একটা চাপা ভার ছড়িয়ে পড়েছে। বাড়ির প্রতিটি মানুষই আজ ক্লান্ত, তবুও কারো চোখে ঘুম নেই। তখনই বাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে দ্রুত নেমে এলো বিহান। সকালে একটা গুরুত্বপূর্ণ কাজে অফিসে ঢাকার বাইরে যেতে হয়েছিল তাকে। কাজের ব্যস্ততার কারণে ফোনও তেমন ধরতে পারিনি। সন্ধ্যার পরে বাবার সংক্ষিপ্ত কল পেয়ে সে শুধু এতটুকু জানতে পেরেছিল জরুরি ভিত্তিতে যেন বাড়িতে ফিরে আসে। কিন্তু এত বড় একটা ঘটনা তার কল্পনারও বাইরে ছিল। বাড়ির ভিতরে ঢুকতে সে অবাক হয়ে চারপাশে তাকালো। ড্রয়িং রুমে সারোয়ার খান, বাসর খান, নাজনীন সুলতানা, সায়র সবাই বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বিহানের বুকটা ধক করে উঠলো। উদ্বিগ্ন স্বরে সে বলল, বউ কি হয়েছে? সবাই এমন চুপচাপ কেন? বেলা কোথায়? বাসর খান ধীরে ধীরে মাথা তুললেন, দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, বসো বাবা, অনেক কিছু ঘটেছে আজ। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত কলেজের পুরো ঘটনা খুলে বললেন। একটা কথাও বাদ দিলেন না। কিভাবে ষড়যন্ত্রে বেলার সম্মান নিয়ে প্রশ্ন উঠেছিল, কিভাবে সায়র সবার সামনে দায়িত্ব নিয়ে বেলাকে বিয়ে করেছে, আর বাড়িতে ফিরে মুমতাজ বেগমের প্রতিক্রিয়া, সবকিছু শোনার পর বিহান অনেকক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। তার মুখে বিস্ময়, চোখে অবিশ্বাস। সে ধীরে ধীরে সায়রের দিকে তাকালো, তারপর আবার বাবার দিকে। মৃদু স্বরে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। বাসর খান দীর্ঘশ্বাস ফেললো। বিহান আর কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে তখন একটাই চিন্তা, বেলা এখন কেমন আছে। সে সোজা বেলার কক্ষের দিকে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা ছিল। ভিতরে ঢুকতেই দেখলো বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে বেলা। চোখ দুটো এখনো কান্নায় লাল। বিহান ধীরে ধীরে বোনের পাশে গিয়ে বসলো। মাথায় আলতো করে হাত রাখতেই বেলা মুখ তুলে তাকালো। পরের মুহূর্তে সে উঠে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। ভাইয়া। বিহান শক্ত করে বোনকে জড়িয়ে ধরে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। পাগলি একটা, এত কাঁদছিস কেন? বেলা কান্না জড়িত কণ্ঠে বলল, সব শেষ হয়ে গেছে ভাইয়া। বিহান মৃদু হেসে তার চোখের পানি মুছে দিয়ে বলল, কে বলেছে সব শেষ হয়ে গেছে? আমার কাছে তো মনে হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বেলা অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালো। বিহান স্নেহ ভরা কণ্ঠে বলল, তুই তো আমার একমাত্র আদরের পুতুল, তোকে অন্য কোনো অচেনা বাড়িতে পাঠাতে হবে না। এই কথাটা ভেবেই আমার বুক হালকা লাগছে। সবসময় আমার চোখের সামনেই থাকবি, যখন ইচ্ছা তোকে দেখতে পাবো, তোকে বকতে পারবো। বেলার ঠোঁটের কোণে এক টুকরো অশ্রু ভেজা স্নান হাসি ফুটে উঠল। বিহান আবার বলল, আর সায়র তো আছেই। ছোটবেলা থেকে আমি ওকে যতটা চিনি তাতে একটা কথা চোখ বন্ধ করে বলতে পারি, ও কখনো তোকে কষ্ট দিতে পারবে না। ও যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন সেই সিদ্ধান্তের দায়িত্ব শেষ পর্যন্ত পালন করবে। সে আলতো করে বোনের কপালে হাত রেখে মৃদু হেসে বলল, তাই আর কান্না না, যা হয়েছে সেটা বদলানো যাবে না, কিন্তু সামনে কিভাবে ভালোভাবে বাঁচতে হয় সেটাই এখন আমাদের ভাবতে হবে। আর মনে রাখিস, তুই কোনোদিন একা ছিলি না, আজও একা না। আমি আছি, আব্বু আম্মু আছে, চাচু আছে, আর এখন থেকে সায়রও আছে। ভাইয়ের কথাগুলো শুনে বেলার বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো একটু হলেও হালকা হয়ে গেল। এতক্ষণ থামতে না চাওয়া কান্নার মাঝে তার মুখে ক্ষীণ এক টুকরো প্রশান্তির ছায়া ফুটে উঠল। বিহান আরো কিছুক্ষণ বোনের পাশে বসে রইল, নানান কথা বলল, মাথায় হাত বুলিয়ে কোনো রকম বেলাকে একটু শান্ত করলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, একটু বিশ্রাম নে, বেশি কিছু ভাবিস না। বেলা মাথা নাড়লো। বিহান দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালো। ছোট্ট বোনটার ফ্যাকাশে মুখ দেখে আবারও বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে সে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা আলতো করে বন্ধ হওয়ার কয়েক মুহূর্ত পর বাইরে মৃদু কড়া নাড়ার শব্দ হলো। টক টক। বেলা কোনো উত্তর দিল না। আবারও শব্দ হলো, বেলা আমি। সায়রের কণ্ঠ। বেলা চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে তার কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, বিশেষ করে সেই মানুষটার সঙ্গে যার সাথে কয়েক ঘন্টা আগেই তার সবচেয়ে বড় সম্পর্ক তৈরি হলো। কিছুক্ষণ নীরব থাকার পর সায়র নিজেই দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। ঘরে ঢুকতেই সে কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বেলা জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। সে একবারও ফিরে তাকালো না। সায়র দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে শান্ত কণ্ঠে বলল, তোর সঙ্গে একটু কথা ছিল। কোনো উত্তর এলো না। ঘরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। সায়র মৃদু দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমি জানি তুই এখন আমার উপর খুব রাগ করে আছিস, হয়তো আমাকে দোষও দিচ্ছিস। তোর জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই করতাম, কারণ আজকের দিনের প্রতিটা ঘটনায় তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। বেলার চোখ বেয়ে
আবারও নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তবুও সে মুখ ফিরিয়ে তাকালো না। সায়র ধীরে ধীরে বলল, আমি তোর কাছে কোনো ক্ষমা চাইছি না, কারণ আমি জানি শুধু সরি বললে আজকের ঘটনাগুলো বদলে যাবে না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, আজ থেকে তোর জীবনের সমস্ত দায়িত্ব আমার। এই দায়িত্ব থেকে আমি কোনোদিন পিছিয়ে যাব না। বেলা ধীরে ধীরে বলল, আপনি দয়া করে আর কিছু বলবেন না। আজ আমার কোনো কথা শুনতে ভালো লাগছে না। আমি খুব ক্লান্ত। আর কণ্ঠে রাগের চেয়ে ক্লান্তি আর ভাঙনের সুরই বেশি ছিল। সায়র মাথা নিচু করে বলল, ঠিক আছে, তোকে আর বিরক্ত করব না, তবে একটা বিষয় জানানো দরকার। বেলা এবারও তাকালো না। এই বাড়ির অবস্থা এখন স্বাভাবিক না। আম্মুর অবস্থা তুই দেখেছিস, তাই আপাতত তুই এই ঘরেই থাকবি। কেউ তোকে কোথাও যেতে বলবে না, আর আমিও তোকে কখনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবো না। যতদিন না সবকিছু স্বাভাবিক হচ্ছে ততদিন আমরা আলাদা থাকবো। কথাগুলো শুনে বেলা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সায়রের চোখে কোনো দাবি নেই, কোনো অধিকার ফলানোর চেষ্টা নেই, শুধু গভীর ক্লান্তি আর দায়িত্ববোধ। সায়র শান্ত গলায় বলল, তোর অনুমতি ছাড়া আমি আর এই ঘরে আসবো না। কোনো প্রয়োজন হলে দরজায় নক করে কথা বলবো। তুই নিশ্চিন্তে এখানে থাক। বেলা কিছু বলল না, শুধু খুব আস্তে করে মাথা নাড়ল। সায়র আর এক মুহূর্তও দাঁড়াল না, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে থেমে গেল। পিছনে না ফিরেই তাকিয়ে বলল, একটা কথা মনে রাখিস বেলা, আজকের এই বিয়েটা তোর ওপর কোনো বোঝা হয়ে থাকুক সেটা আমি চাই না। তুই স্বাভাবিক হ, তুই নিজের মতো থাক। এই সম্পর্কের কোনো চাপ আমি তোকে দেব না। কথাগুলো বলেই সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দে বেলা আবার বিছানায় বসে পড়ল। তার বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। রাগ আছে, অভিমানও আছে। চাচির জন্য তার কষ্ট হচ্ছে, তাই আজকের পর থেকে সে যেন ইচ্ছে করে সায়রকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়ে ফেললো। কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে দূরত্বটাই দুইজনের জন্য সবচেয়ে বড় নিরাপদ। কিন্তু আবার ভাবলো, কতদিন এইভাবে দূরত্ব বজায় রেখে চলতে পারবে। জোরের নামাজ ভেসে আসতেই বেলার ধীরে ধীরে ঘুম ভাঙলো। চোখ খুলেই ছাদের দিকে নির্বাক তাকিয়ে রইল সে, যেন বুঝে উঠতে পারছে না সে কোথায় আছে। কয়েক সেকেন্ড পর গতকালের সমস্ত ঘটনা একে একে মনে পড়তে বুকের ভিতর হু হু করে উঠল। গতকাল সকালে সে ছিল বাবা মায়ের আদরের মেয়ে। কলেজে যাওয়া, বন্ধুদের সাথে হাসি আড্ডা করা, সবই ছিল তার ছোট্ট পৃথিবীতে। অথচ কয়েকদিনের ব্যবধানে সবকিছু কেমন পাল্টে গেল। আজ সে আইনগতভাবে একজনের স্ত্রী, এই বাড়ির পুত্রবধূ। কিন্তু এই নতুন পরিচয়ের সাথে কোনো আনন্দ নেই, নেই কোনো স্বপ্ন। আছে শুধু একরাশ ক্লান্তি, অসহায়ত্ব আর অজানা ভবিষ্যতের ভয়। বেলা ধীরে ধীরে উঠে বসলো। চোখগুলো এতটাই ফুলে গেছে যে তার খুলতেও কষ্ট হচ্ছে। সারা রাত প্রায় ঘুমায়নি। কান্না আর দুশ্চিন্তার ভিতরে সারা রাত কেটে গেছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটায় ধীরে ধীরে আলো ভরে উঠছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ মুখর হলেও তার ভিতরটা যেন নিঃশেষ হয়ে গেছে। মৃদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে অজু করে ফজরের নামাজ আদায় করলো। সিজদায় গিয়ে অনেকক্ষণ মাথা নিচু করে রইল। কাপা কণ্ঠে শুধু একটাই দোয়া করলো, হে আল্লাহ, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তুমি আমাকে শক্তি দাও, যেন আমি সবকিছু ঠিক করে দিতে পারি। আমার মা বাবা, চাচু চাচিকে শান্তি দাও, আর আমাকে ধৈর্য দাও। নামাজ শেষ করেও অনেকক্ষণ মোনাজাতে বসে রইল সে। ঠিক তখনই দরজার বাইরে মৃদু শব্দ হলো, ঠক ঠক। বেলা চমকে তাকালো। বাইরে থেকে ভেসে এলো সারোয়ার খানের স্নেহ ভরা গলা। মা, ঘুম ভেঙেছে? বেলা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজা খুলে দিল। সারোয়ার খান মেয়েটার ফ্যাকাশে মুখ দেখে বুকের ভিতরটা কেমন করে উঠলো। তবুও মুখে মমতার হাসি ফুটিয়ে বললেন, নাস্তা করতে নিচে আয়, কিছু না খেয়ে থাকবি? গতকাল থেকে তো ঠিক মতো কিছুই খাসনি। বেলা মাথা নিচু করে বলল, আমার খেতে ইচ্ছা করছে না চাচ্চু। ইচ্ছে না করলেও খেতে হবে। নিজের শরীরের ওপর কোনো অত্যাচার করবি না। জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন। তিনি আলতো করে বেলার মাথায় হাত রাখলেন। আর একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তুই একা না। যতদিন আমি আছি ততদিন তোকে ভয় পেতে হবে না। সারোয়ার খানের কথায় বেলার চোখ আবারও ভিজে উঠলো। সে কিছু বলতে পারলো না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। দরজার বাইরে এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো সায়র। আবার কথাগুলো শুনে মনটা কিছুটা হালকা হলেও মায়ের কথা মনে পড়তে আবারও মনটা ভারী হয়ে উঠলো। সে জানে সামনের পথটা মোটেও সহজ না। একদিকে নিজের মা, অন্যদিকে নিজের দায়িত্ব। দুই দিকে টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে আজ প্রথমবারের মতন অনুভব করলো সে, একটা বিয়ে শুধু দুটো মানুষের সম্পর্ক না, কখনো কখনো দুই পরিবারের কঠিন পরীক্ষাও শুরু হয়। সকালে নাস্তা শেষ হওয়ার পরও খানবাড়ির পরিবেশে কোনো পরিবর্তন এলো না। ডাইনিং টেবিলে বসে সবাই প্রয়োজন ছাড়া একটা কথাও বলছিল না। চামচের টুংটাং শব্দ আর প্লেটে খাবার নাড়াচাড়ার মৃদু আওয়াজ ছাড়া পুরো বাড়িটা যেন
নিস্তব্ধ। বেলা মাথা নিচু করে চুপচাপ খাচ্ছিল। গতকালের ঘটনার পর থেকে কারোর চোখের দিকে তাকানোর সাহসটুকুও হারিয়ে ফেলেছে। এইদিকে সায়রও প্রায় কিছুই খায়নি, মাঝে মধ্যে শুধু আর চোখে বেলার দিকে তাকাচ্ছিল, কিন্তু বেলা একবারের জন্য তার দিকে তাকালো না। মমতাজ বেগম নীরবে নাস্তা শেষ করে উঠে গেলেন। যাওয়ার আগে একবারও বেলার দিকে তাকালো না। তার এই নীরব উপেক্ষায় যেন বেলার বুকের ভিতরটা আরো ভারী করে তুললো। সবাই ড্রয়িং রুমে এসে বসতে সারোয়ার খান একবার চারদিকে তাকালো। ওর মুখে ক্লান্তি, বিষণ্ণতা আর অস্থিরতার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ চুপ থেকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়িটার কি অবস্থা হয়েছে দেখেছো? মনে হচ্ছে কেউ অসুস্থ। কাল যা হওয়ার হয়েছে, তাই বলে আজও সবাই মুখ গোমড়া করে বসে থাকবে? কেউ কোনো উত্তর দিল না। বাসর খান শান্ত গলায় বললেন, আসলে কারো মনটা ভালো নেই। সারোয়ার খান মৃদু হেসে বললেন, তাই তো বলছি, মন ভালো করার ব্যবস্থা করতে হবে। তিনি হঠাৎ বিহানের দিকে তাকিয়ে বললেন, বিহান। জি চাচু। আজ তোমরা চারজন বাইরে ঘুরে এসো। বিহান অবাক হয়ে বলল, চারজন? হ্যাঁ, তুমি, সায়র, বেলা আর ইরা। আচ্ছা, আপনাদের গল্পটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, গল্পটা কেমন লেগেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।